প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের মেধাবী সুযোগ্য এবং চৌকস সংগঠক সাবেক সকল ছাত্রনেতা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর পূর্বের প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক সম্পাদক রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব যার মেধা যার যোগ্যতা এবং যার সাহসের কারণে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণ সারা বাংলাদেশের একটি শক্তিশালী ইউনিট হিসেবে প্রশংসিত সেই প্রিয় সহযোদ্ধা প্রিয় যুবনেতা ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম উপস্থিত আছেন। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের বন্ধু হাঁটি হাঁটি পা পা করে কামরাঙ্গীরচর থেকে পুরা ঢাকা মহানগর দক্ষিণে যার অবস্থান সৃষ্টি হয়েছে, যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের সোনালী অতীত ইতিহাস রচনার পর জাতীয়তাবাদী যুব দলের রাজনীতিতে এসে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণকে আন্দোলনের সময় বেগবান করেছিলেন। খুনি হাসিনার পতনের আন্দোলনে রাজপথে অগ্রভাগে থেকে রাজপথে নেতৃত্ব দিয়ে খুনি হাসিনার পতনকে নিশ্চিত করে বিজয় নিয়ে ঘরে ফিরেছিলেন সেই প্রিয় সহযোদ্ধা প্রিয় যুবনেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব এম এ গাপ্পার উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী যুগ্ম আহ্বায়ক থানা যুবদলের সাবেক সকল সভাপতি জনাব ইকবাল হোসেন বাবলু উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক আলিয়া মাদ্রাসা ছাত্র দলের সাবেক সকল সভাপতি মুকিত হোসেন উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সকল ছাত্রনেতা হোমিওপ্যাথিক বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক বিপি সাবেক সভাপতি জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম নাদিম মঞ্চে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির সম্মানিত সদস্য এবং কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের বিপ্লবী সভা আহ্বায়ক জনাব হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট কামরাঙ্গীরচর থানা যুবদলের বিপ্লবী সদস্য সচিব সোহেল আরমান মঞ্চের সামনে অতিথির আসনে উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের নবনির্বাচিত কমিটির যুগ্ম আহ্বায়ক বৃন্দ, নবনির্বাচিত কমিটির সম্মানিত সদস্যবৃন্দ এবং কামরাঙ্গীরচর থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট কামরাঙ্গীরচর থানা বিএনপির সাবেক সভাপতি জনাব দেলাওয়ার হোসেন উপস্থিত আছেন। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জনাব রফিকুল ইসলাম উপস্থিত আছেন। জাতীয়তাবাদী যুবদল কামরাঙ্গীরচর থানার সাবেক সভাপতি বর্তমান বিএনপির সাধারণ সম্পাদক নাইম ভাই উপস্থিত আছেন। স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী আহ্বায়ক সায়েম ভাই এবং সদস্য সচিব সাবেক ছাত্র নেতা নূর আলম উপস্থিত আছেন। কামরাঙ্গীরচর থানা ছাত্র দলের বিপ্লবী সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্র দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব মাহমুদ উপস্থিত আছেন। শ্রমিক দলের বিপ্লবী আহ্বায়ক কাজল ভাই এবং জাতীয়তাবাদী যুবদল কামরাঙ্গীরচর থানার সাবেক সভাপতি নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক শামীম ভাই এবং মহিলা দলের সাতারা আপা। আমি নামগুলো শুনে শুনে বললাম, এতক্ষণ বক্তারা এই বক্তব্যগুলো দিচ্ছিলেন কারণ যারা উপস্থিত হয়ে আজকের এই কর্মী সভাকে উজ্জীবিত উৎসাহিত এবং সাহসী করেছেন ওনাদের নাম সর্বাগ্রে বলা প্রয়োজন। ওনাদের বক্তব্য শুনতে পারলে আরো ভালো লাগতো, ওনাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা শেয়ার করলে আমাদের ভালো লাগতো, কিন্তু সময়ের কারণে নির্দেশনার কারণে আমরা আমাদের বক্তব্য শুনতে পাই নাই। আপনাদেরকে আবারও দক্ষিণ যুবদলের পক্ষ থেকে প্রাণদার অভিনন্দন শুভেচ্ছা আপনারা উপস্থিত হয়ে আপনাদের সন্তান এবং সহযোদ্ধাদেরকে উৎসাহিত করার জন্য। এখানে কামরাঙ্গীরচর থানা বিএনপির 3টা ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন। আপনাদেরকেও জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন এবং অপর সংগঠনের যারা উপস্থিত আছেন সবাইকে যুবদল দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় নেতৃবৃন্দ, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের মেধাবী বিচক্ষণ এবং সাহসী নেতৃবৃন্দ এতক্ষণ আপনারা যে বক্তব্য রেখেছেন, যে বক্তব্যগুলো অবশ্যই অনুসরণীয় অনুকরণীয়, সেই বক্তব্যগুলো আপনাকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তাহলে আমাদের জাতীয়তাবাদী যুবদল সংগঠন সঠিক পথে পরিচালিত হবে। নেতৃবৃন্দ কষ্ট করে কথা বলেন,
সেই বক্তব্যগুলো শুনতে হবে। বক্তব্য শুনে প্রাণ ভরে গেল আমাদের আপনাদের ওয়ার্ডের সভাপতি মিন্টুর বক্তব্য। সাবলীল ভাবে আঞ্চলিক ভাষায় বক্তব্য দিয়েছেন, বক্তব্যের গভীরতা অনেক বেশি। সে যে বক্তব্যগুলো দিয়েছে, বলেছিল 17 বছর অপেক্ষা করেছি, 17 মাস অপেক্ষা করবো, প্রয়োজনে 17 বছর অপেক্ষা করবে। এইটাই একজন আদর্শিক শহীদ জিয়ার সৈনিকের বক্তব্য। এরকম সবাইকে শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে হবে। তার আগে বুঝতে হবে, জানতে হবে শহীদ জিয়ার আদর্শ কি, কি কারণে এই ক্ষণজন্মা মহাপুরুষটিকে মানুষ এত ভালোবাসে, কি কারণে মানুষ তার হৃদয়ের গভীরে জিয়াউর রহমানের নামটা লিখে রেখেছে। যে নামটা বারবার সৈন্য শাসনে এসেছে বাংলাদেশে, কিন্তু কেউ জিয়াউর রহমানের নামটা মুছে দিতে পারে নাই। স্বৈরাচারী এরশাদ 9 বছর দুঃশাসন চালিয়ে গিয়েছিল, জিয়াউর রহমানের নাম, সুনাম, জনপ্রিয়তা ইঞ্চি পরিমাণও কমাতে পারেন না। 17 বছর এদেশে মাফিয়া বোর্ডচোর সরকার দুঃশাসন করেছে, লুটপাট করেছে, হত্যা, গুম, ক্রসফায়ার এবং নৈরাজ্যের রাজত্ব কায়েম করেছিল বাংলাদেশে। ইতিহাস থেকে জিয়াউর রহমানের নাম মুছে দেওয়ার জন্য স্বাধীনতার ঘোষক নামটা বইয়ের পাতা থেকে মুছে দিয়েছিল। জিয়াউর রহমানের নামের পরে বীর উত্তম খেতাবটি কেড়ে নিয়েছিল, কিন্তু আমাদের হৃদয় থেকে, বাংলাদেশের মানুষের হৃদয় থেকে জিয়াউর রহমানের নাম মুছে দিতে পারে না। মুছে গিয়েছে ইতিহাস থেকে তারা, যারা লুটপাট করেছে, যারা আত্মস্বীকৃত খুনি, তারা ইতিহাসের ঘৃণার পাত্র হয়ে বাংলাদেশের ইতিহাস থেকে তারা মুছে গেছে, মুছে যাবে। যে এমন একটি পাথর, এমন একটি বিশাল বট বৃক্ষ, এমন একটি প্রতিষ্ঠান জিয়াউর রহমান, যাকে ইচ্ছা করলে ধাক্কা দিয়ে টলানো যায় না, যাকে ইচ্ছা করলে তার জনপ্রিয়তায় হাত দেওয়া যায় না, এরকম একজন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন জিয়াউর রহমান। আর তার সংগঠন করে বুকটা গর্বে ভরে যায় যে এমন এক নেতার কর্মী হতে পেরেছি, তার সংগঠনের কর্মী হতে পেরে। তাই আপনাদেরকে বলবো, জিয়াউর রহমানকে জানুন, জিয়াউর রহমানকে শুনুন, জিয়াউর রহমানকে শিখুন, জিয়াউর রহমান নিয়ে পড়াশোনা করুন, তাহলে কেবলমাত্র বাংলাদেশ এগিয়ে যাবে। কারণ জিয়াউর রহমান ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক। আপনার আমার মধ্যে যদি দেশপ্রেম জন্ম নেয়, তাহলে আপনি আমি কখনো খারাপ পথে যাব না, আপনি আমি অন্যায় কাজ করতে পারবো না। সবার আগে দেশপ্রেম অতীব প্রয়োজন। তাই আপনাদেরকে বলবো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি মারা গেছেন, দিনকালের সম্পাদক ছিলেন ডক্টর রেজওয়ান চৌধুরী। উনি বলছিলেন যে জিয়াউর রহমানকে ভালোবাসে না, জিয়াউর রহমানকে জানে না, জিয়াউর রহমানের প্রকৃত শত্রু বা সমালোচক সেও যদি জিয়াউর রহমানকে পড়াশোনা করে, তাহলে জিয়াউর রহমানকে না ভালোবেসে পারবে না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যে ব্যক্তিটি 71 সালে মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, যিনি কালুরঘাটে বলেছিলেন, আমি মেজর জিয়া বলছি, আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি, শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে ব্যারাকে ফিরে যান নাই, রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করে 9 মাস লড়াই করে প্রিয়তমা স্ত্রীর কথা বলে গিয়ে প্রিয়তমা 15 সন্তানদের কথা চিন্তা না করে শুধু দেশ মাতৃকা এবং দেশের কথা চিন্তা করে যিনি লড়াই করে একটি স্বাধীন ভূখণ্ড পাড়ি দিয়েছিলেন, তিনি আমার আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি বাংলাদেশটি শাসন করেছিলেন 78 থেকে 81, মাত্র 3 বছর। কি এমন জাদু, কি এমন প্রশিক্ষণ ছিল জিয়াউর রহমানের, যে 3 বছরে সারা বাংলাদেশ শাসন করে মানুষের হৃদয়ের কোটায়, মণিকোটায় পৌঁছে গেলেন, সমগ্র মানুষের মন জয় করে ফেললেন। মানুষ লাইন ধরে বিএনপির পতাকা তলে আসা শুরু করলেন। আপনারা কিছু ছবি দেখলে বুঝবেন, জিয়াউর রহমান যখন খাল করতেন, খালের 2 ধারে মানুষ আর মানুষ, জনগণ জনগণ জনগণ। তিনি কোনো ভালো বক্তা ছিলেন না, যা বলতেন স্পষ্ট ভাষায় বলতেন। এই কারণে জিয়াউর রহমানকে মানুষ এত ভালোবাসছিলেন। জিয়াউর রহমানের প্রতিপক্ষ জিয়াউর রহমান নিয়ে কোনো কথা বলতে পারে না, বিন্দু মাত্র দুর্নীতি উপস্থাপন আজও কেউ করতে পারে নাই। সেরকম একজন পরিচ্ছন্ন নেতার আদর্শের আমরা কর্মী। আর প্রিয় নেত্রী, আদর্শের জননী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যোগ্য উত্তরসূরি হিসেবে সে পথে হেঁটে বাংলাদেশের গণতন্ত্রের জন্য হাল ধরেছিলেন, যেমনি ভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
নিন্দুকেরা বলে ক্যান্টনমেন্ট থেকে এসেছেন, অবশ্যই ক্যান্টনমেন্ট থেকে এসেছেন। ক্যান্টনমেন্ট থেকে এসে গণতন্ত্র উপহার দিয়েছিলেন। আর যারা গণতন্ত্রের কথা বলেছিলেন, সেই শেখ মুজিব যিনি পাকিস্তানে পালিয়ে গিয়েছিলেন, আত্মসমর্পণ করেছিলেন, গণতন্ত্রের কথা বলে মানুষকে স্বাধীনতার মন্ত্র শুনিয়েছিলেন। পাকিস্তানিদের আক্রমণের মুখে তিনি পাকিস্তানিদের কাছে আত্মসমর্পণ করলেন। আওয়ামী লীগের নেতা কর্মীরা সবাই ভারতে পালিয়ে গেল। জিয়াউর রহমান সেদিন এদেশের দিশেহারা জনগণের নেতৃত্ব দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। আর এই শেখ মুজিব গণতন্ত্রের কথা বলে রাষ্ট্র ক্ষমতায় সকল দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করলেন, সকল সংবাদপত্র নিষিদ্ধ করে মানুষের কণ্ঠরোধ করে দিলেন, ভোটের অধিকার কেড়ে নিলেন, মৌলিক অধিকার কেড়ে নিলেন। সেখানে জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করলেন। আর বেগম খালেদা জিয়া জনগণের প্রয়োজনে, এদেশের প্রয়োজনে স্বৈর শাসনের বিরুদ্ধে লড়াই করার জন্য গৃহবধূ থেকে রাজপথে নেমে আসলেন, লড়াই শুরু করলেন শিশু সন্তানদেরকে স্কুলের বারান্দায় করিডোরে রেখে, শুধুমাত্র দেশের জন্য। এই কারণেই এত জনপ্রিয়। লড়াই শুরু করলেন, 9 বছর লড়াই করলেন। স্বৈরাচারী এরশাদের বিভিন্ন প্রলোভনে তিনি পা না দিয়ে আপসীন দেশনেত্রী হিসাবে খেতাব পেলেন। বেগম খালেদা জিয়ার নামের আগেই শুধু আপসীন লেখা যায়, অন্য কারো নামের সাথে না। আর বেগম খালেদা জিয়ার নামের সাথে উচ্চারিত হয় মাদার অফ ডেমোক্রেসি। কারণ তিনি গণতন্ত্রের জন্য তার সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছেন, এদেশের মানুষের জন্য সারাটা জীবন উৎসর্গ করেছেন। আর সেই নেত্রীকে তার 40 বছরের স্মৃতিবিজিত বাড়ি থেকে বুলডোজার দিয়ে গুড়িয়ে উচ্ছেদ করে দিয়েছিল। আমরা সেটা দেখি না, কিন্তু খুনি হাসিনা ভারতে বসে দেখলো এদেশের জনগণ কিভাবে তার বাড়ির ইট খুলে নিয়ে গেল। এটাই প্রকৃতির প্রতিশোধ, প্রকৃতির প্রতিশোধ, প্রকৃতির প্রতিশোধ। তুমি ক্ষমতায় থেকে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করে জিয়াউর রহমানের বাড়ি থেকে, বেগম খালেদা জিয়ার 40 বছরের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে, আমার অভিভাবক আমার নেতা তারেক রহমানের স্মৃতিবিজড়িত বাড়ি থেকে তুমি উচ্ছেদ করেছিল ক্ষমতার দাম্ভিকতা। আর সেই জন্য জিয়াউর রহমান বলেছিলেন সকল ক্ষমতার উৎস জনগণ। এই জনগণ তার ক্ষমতা দেখিয়ে দিল 32 নম্বরকে চুরমার করে। আর জনগণ ঘৃণার ক্ষমতা, তার ঘৃণা প্রকাশ করার জন্য গুলিস্তানের কার্যালয়ে গিয়ে মলমূত্র ত্যাগ করে। লজ্জা তাদের। আজকে কি অবস্থা হয়েছে, এই দাম্ভিকতা। এই এলাকায় তো কিছু গুন্ডা পান্ডা ছিল না? আপনাদেরকে বাড়ি করে আসতে দেয় নাই, সন্তানদের সাথে দেখা করতে দেয় নাই। অসুস্থ সন্তান, এই যে সোহেল আরমান বলতো, ভাই অসুস্থ সন্তান দেখা করতে পারতেছি না, এভাবে তাদের উপর কত নির্যাতন করেছে। এই আলী হোসেনকে হত্যা করেছে। আলী হোসেনের কি দোষ ছিল? আলী হোসেন কি কারো জমি দখল করার জন্য আন্দোলন করেছিল? না। আলী হোসেন কি অর্থ বিত্তর লোভে আন্দোলন করেছিল? আলী হোসেন আন্দোলন করেছিল মানুষের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য। সেই আলী হোসেনকে জীবন দিতে হলো, তার বিধি হত্যার মাগফিরাত কামনা করি। আজকের এই মঞ্চে উপস্থিত করার কথা ছিল আমাদের যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কামরান মিশরের মাসুদ রানা। সে আমাদের মাঝ থেকে চলে গেছে, তার বিধি হত্যার মাগফিরাত কামনা করি। সাথে সাথে বলতে চাই, এই আলী হোসেনদের কথা আমরা ভুলে যাব না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলছে, যেখানে যারা শহীদ হয়েছে ওই এলাকাতে তাদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান করে তাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো। আমরা বলতে চাই, আমরা কোনো কিছুই ভুলে যাব না। ইলিয়াস আলীকে ঘুম করেছে ভুলে যাব না, সজ্জা আলমকে ঘুম করেছে ভুলে যাব না, শত শত হাজার হাজার সহযোদ্ধাকে ঘুম করেছে ভুলে যাব না। নাটোরের নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সানানুর নূরকে দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে ভুলে যাব না। ঢাকা মহানগরীর অজস্র নেতা, সবুজবাগের সুজন, পরাগ, খিলগার, জনি, রনি, মতিঝিলের টিটু, আমাদের সূত্রাপুরের পিন্টু, সম্রাট মোল্লা, সোহেল, আমাদের কোতোয়ালির সোহেল, জহির, নিউ মার্কেটের বাপ্পি, ধানমন্ডির রাজু, হাজারীবাগের জসিম, কলাবাগানের ইসমাইল। সবচেয়ে বড় কথা হলো নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর স্বাভাবিক মৃত্যু হয়। আর আজ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে কারাগারে অমানসিক নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়েছিল। এসব ভুলে যাব না। আমার আদর্শের জননী বেগম খালেদা জিয়ার জীবন থেকে মিথ্যা মামলা দিয়ে 6 বছর কেড়ে নেওয়া হয়েছিল। ওরাই গন্ডায় হিসাব নেব, ভুলে যাব না। ভুলে যাব না প্রিয় নেতা, প্রিয় অভিভাবক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে তার স্নেহের একমাত্র ছোট ভাইয়ের জানাজায় আসতে দেওয়া হয় নাই, এই কষ্ট ভুলে যাব না।
বেগম খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের হলেন, কান্না করে সংবাদ সম্মেলন করেছিলেন। সেদিন সারা বাংলাদেশ কাঁদেছিল, আর আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছিল, সে কথা ভুলে যাব না। প্রত্যেকটা অপকর্মের করায় দণ্ডায় হিসাব নেওয়া হবে, হিসাব দিতে হবে, হিসাব নেওয়া হবে, হিসাব নেড়ে আচ্ছা হবে। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আগামী দিনে আন্দোলন সংগ্রাম যদি প্রয়োজন হয় আসবে, সেই আন্দোলন সংগ্রামে আমরা ঝাঁপিয়ে পড়ব। দুপুরবেলা দুই ছোট ভাই ফোন করলেন ক্যান্টনমেন্ট থেকে, বললো ক্যান্টনমেন্টে গতকাল ঝামেলা হয়েছে, সকালে কিছুটা ঝামেলা হচ্ছে। জিজ্ঞেস করলাম কেন? বললে কিছু আওয়ামী ভারতীয় অনুসারী উপরের লেভেলের জেনারেলরা 32 নাম্বার নিয়ে ক্ষোভ প্রকাশ করছে, ক্ষমতা দখল করার জন্য সেনাপ্রধানকে চাপ সৃষ্টি করছে। আবার তার চেয়ে শক্তিশালী নিচের লেভেলের মেজর, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেলেরা বলছেন না, ক্ষমতা দখল করা যাবে না, জনগণের ক্ষমতা জনগণের কাছে থাকতে হবে। আমরা হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আছে। নির্বাচনের মধ্যে রাষ্ট্র ক্ষমতা পরিবর্তন হবে। 1/11 পুনরাবৃত্তি হলে 1/11 মঈনুদ্দিন ফখরুদ্দিনের কি পরিণতি হয়েছে দেশের মানুষ ভুলে যায় নাই। আজও তারা বাংলাদেশে ফিরে আসতে পারে নাই। কেউ সেই করুণ পরিণতির দিকে আগাবেন না। দ্রুত সময়ের মধ্যে আমরা নির্বাচন চাই। বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচনের কথা বলে না। বিএনপি বলে নির্বাচন ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্র চর্চা হবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকবে। আর এদেশে একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যদি অন্য কোন দল নির্বাচিত হয়ে আসে, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার অভিভাবক, সাংগঠনিক অভিভাবক জননেতা জনাব তারেক রহমান বলছে, তাকেও আমরা সহযোগিতা করব। আর যদি বিএনপি নির্বাচিত হয়ে বিএনপিকে জনগণ রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন 1-2 বারের বেশি আমরা প্রধানমন্ত্রীর পদ ধরে রাখবো না। এটাই উদারতা, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি ঘোষণা করেছেন। এই কর্মসূচির মধ্যে আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, স্বনির্ভর করার জন্য এবং মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য সবকিছু এখানে লিপিবদ্ধ আছে। প্রয়োজনে আরো সংযোজন করা হবে। সংস্কার সবসময় চলমান প্রক্রিয়া। তিনি এর মধ্যে ঘোষণা করেছেন। আজকে যারা মা বোনরা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে বলেছেন প্রত্যেকটা পরিবারকে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এই ফ্যামিলি কার্ড কি? এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনি আপনার সন্তানকে বিনা বেতনে পড়াশোনা করাতে পারবেন। আপনি আপনার সন্তানের বিনা বেতনে হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে পারবেন। এটাই ফ্যামিলি কার্ড। তারেক রহমান এটা ঘোষণা করেছেন আপনাদের জন্য। সাথে সাথে যুবক ভাইদের জন্য তারেক রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত শিক্ষিত যুবকেরা চাকরির ব্যবস্থা হবে না, কর্মসংস্থানের ব্যবস্থা হবে না, ততক্ষণ পর্যন্ত যুবকদেরকে বেকার ভাতা দেওয়া হবে।